শীতের অনেক রাত পর্যন্ত কালীপদর হোটেলটা খোলা থাকে। গ্রামের রাস্তার এক পাশে হোটেলটার অবস্থান। কালু হরিপদর হোটেলে কাজ করে। এইমাত্র সে হোটেল থেকে বেরিয়ে কালীপদকে বলে, তাহলে দাদা, আজকে এলাম কেমন? আবার আসবো কালকে। আরে টেবিলগুলোকে ভালো করে পরিষ্কার করলি তো? আগের দিনের মতন এঁটো কাটা যেন পড়ে না থাকে। দাদা, তুমি আমাকে আবার সন্দেহ করছো? আমি ঠিকঠাক মতন পরিষ্কার করে এসেছি, সমস্ত কিছু দেখে নিও। আগের দিনও তো একই কথা বললি, তাহলে ওরকম রক্তের ছিটা লেগেছিল কেন টেবিলে? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না দাদা। মনে হয় রাত্রিবেলা কোনো বিড়াল এসে ইঁদুর টিঁদুর মেরেছিল, বুঝলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। তুমি কখন যাবে দাদা? আমার যেতে একটু রাত হবে। এখানের কাজগুলো সব গুছিয়ে নিই, হিসেবপত্রগুলো একটু দেখে নিই, তারপর না হয় যাব। কালু এরপর সেখান থেকে হেঁটে আসতে শুরু করলো। এরই মধ্যে চারিদিকে কুয়াশা আসতে শুরু করেছে। কালুর খুব শীত শীত করছে। দাদাকে কতবার বলেছি এই শীতকালটা অন্তত একটু তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিও, কিন্তু দাদা মানে কিছুতেই আমার কথা শুনবে না। যাকগে, কি আর করা যাবে, আমার ভাগ্যে হয়তো এটাই আছে। যাই একটু হাঁটি, কি ঠান্ডা। বেশি ভাবনা চিন্তা করে লাভ তো নেই। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে বরং একটা ঘুম দিয়ে দেব আমি, তারপর আবার সকালে এসে কাজ করতে হবে। ওহ বাবারে। নিজের মনে এইসব কথা বলতে বলতেই সে বাঁশ বাগানের রাস্তাটার কাছে চলে এলো। বহুদূর পর্যন্ত বাঁশ বাগানটা ভূতের জঙ্গলের মতন দাঁড়িয়ে আছে। এই জায়গাটা বরাবরই কালুর খুব ভয় ভয় করে, তাই কালুর চোখটা অজান্তেই বাঁশ বাগানের দিকে চলে গেল। আজকেও ঠাকুরের নাম করতে করতে সে বাগানের ভেতর দিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ করেই তার মনে হলো তার পিছু পিছু কে যেন হেঁটে আসছে। একবার সে থমকে দাঁড়িয়ে পিছন দিকে ফিরে দেখল, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। কালু ভাবল, ও ওরে বাবা রে, আজকে আবার এত ভয় করছে কেন কে জানে। সব সময় মনে হচ্ছে আমার আমার কেউ পিছু নিচ্ছে। কি এমন হচ্ছে কেন কে জানে। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি হাঁটি এখান থেকে পালিয়ে যাই। হাঁটবার গতি কালু অনেকটাই বাড়ালো। হঠাৎ তার পাশের কয়েকটা বাঁশঝাড় ঝটফট করে উঠল। কালু সেদিকে তাকাতেই দেখতে পেল বাঁশ বাগানের ভেতর দুটো লাল চোখ। এই এই ও ওরে ওরে, ওরা কারা? ভয়ে চিৎকার করে উঠতেই চোখ দুটো সেখান থেকে উধাও হয়ে গেল। কালু কোনো মতে নিজেকে সামলে সেখান থেকে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে সামনে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখতে পেল সে। প্রচন্ড ভয় পেয়ে কালু চিৎকার করে প্রশ্ন করলো, কে তুমি? কি চাও? আমাকে এভাবে তাড়া করছো কেন? কি চাও তোমরা এখানে? কে তুমি? হঠাৎ সে ছায়ামূর্তিটা মুহূর্তের মধ্যে তার চোখের সামনে এসে দাঁড়ালো। মহিলার ভয়ানক মূর্তি দেখে কালু চিৎকার করে উঠতে যাবে, ঠিক এমন সময় মূর্তিটি তার ধারালো নখযুক্ত হাত দিয়ে গলাটা টিপে ধরল কালুর। কালু আর কোনো কথা বলবার সুযোগ পেল না। মুহূর্তের মধ্যেই ছটফট করতে করতে প্রাণবায়ু বেরিয়ে গেল। মহিলার ভূতটি কালুর মৃতদেহটা ফেলে রেখে দিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল। দেবাশিস আজ থেকে 5 বছর হলো শহর থেকে গ্রামে উঠে গেছে পৈতৃক সূত্রে। গ্রামের বাড়িতে তার কিছু জমি জমা আছে। তার এক দূর সম্পর্কের কাকা আছে, কালীপদ, সেই জমির দেখাশুনো করে। দেবাশিস বাস রাস্তা থেকে ভ্যান রিক্সাটা পেয়ে গেল অনেক ভাগ্য করে। সচরাচর কেউ এত রাতে ভ্যান নিয়ে যাতায়াত করে না, কিন্তু এই রিক্সাওয়ালা অতি স্বল্পভাষী, কথা বলে না বললেই চলে। তাকে যখন দেবাশিস টাকার অঙ্ক শোনালো, তখন সে নিঃশব্দে যেন রাজি হয়ে গেল। এখনো সে চুপচাপ রিক্সা চালিয়ে যাচ্ছে। বাবা, শীতটা খুব পড়েছে বলুন। দেবাশিস তার সাথে ভাব জমাবার চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বেশ কিছুক্ষণ চলবার পর দেবাশিসের চেনা রাস্তাগুলো চোখে এলো। কিছুটা পরেই তার কাকার বাড়ি পড়বে। দেখতে দেখতে সেখানেও চলে এলো সে। দেবাশিস ভ্যান রিক্সা থেকে নেমে টাকাটা মিটিয়ে দিল।
টাকা মিটিয়ে দিতেই রিক্সাওয়ালাটা নিমেষের মধ্যে সেখান থেকে চলে গেল। তার কাকার মাটির এক চালা বাড়িটা এখনো আগের মতনই আছে। দেবাশিস আস্তে আস্তে অনেকটাই রাত করে ফেলেছে। সে তার কাকার ঘরের সামনে দাঁড়িয়ে তার কাকাকে ডাক দিল, কাকা, কাকা, দরজাটা খোলো, আমি দেবাশিস। আরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, দরজাটা খোলো। দেবাশিসের গলা পেয়ে হাতে একটি হ্যারিকেন লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো তার কাকা কালীপদ। গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কে কে ডাকে আমাকে? আরে কাকা, আমি দেবাশিস। আস্তে আস্তে বেশ অনেকটা রাত হয়ে গেল, কি আর করবো বলো, যা ঠান্ডা পড়েছে এখানে, বাপরে বাপ, হাত পা জমে যাচ্ছে আমার। ও দেবাশিস, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। দেবাশিস ভেতরে গিয়ে বসল। তার কাকা বলল, রাতটা অনেকটা হয়ে গেছে, ঘরে কিছু খাবার আছে, দাঁড়া, তোর জন্য বরং বেড়ে দিই সেগুলোই। কাকা বলছি, তুমি আর তোমার হোটেলটা চালাও না? অনেক রাত পর্যন্ত চলতো তো সেসব। দাঁড়া দাঁড়া, একটু বস, জিরো, বলছি সব কিছু। কিছুক্ষণ পর কালীপদ দেবাশিসের জন্য খাবার নিয়ে এলো রান্নাঘর থেকে। ভাত আর ডাল, তাও ঠান্ডা হয়ে গিয়েছে। দেবাশিস তাও খিদের চোটে সেই খাবারটাই খেতে বসলো। দেবাশিস যখন খাচ্ছে তখন তার কাকা বলল, আসলে এই জায়গাটার নাম খুব খারাপ হয়ে গেছে বুঝলি। আমার সঙ্গে কাজ করতো মনে আছে সেই কালু? হ্যাঁ, থাকবে না কেন, মনে আছে। তাকে ওই বাঁশবাগানে কে বা কারা যেন মেরে ফেলেছিল বুঝলি। তাই জন্য রাতের বেলায় আর হোটেলে কেউ খেতে আসে না, আর খোলাও রাখি না আমি। সে কি, কার কাজ এগুলো? কে জানে, কোনো চোর ডাকাতের হবে হয়তো। কালুকে রাত্রে একা পেয়ে তার ওপর আক্রমণ করেছিল। ইস, এখানে এসে যে এমন একটা খবর শুনতে হবে, সত্যিই ভাবতে পারিনি। দেবাশিস কোনো রকমে ঠান্ডা ভাতগুলো খেয়ে উঠল। ঘুমটা তার প্রচণ্ড আসছিল। কালীপদ তাকে বলল, আজকে আর কোনো কথা নয়, অনেক দূর থেকে এসেছিস, ক্লান্ত হয়ে গেছিস, আজকে বিশ্রাম নিয়ে গে, যা, যা বলবার কালকে বলবি, সব শুনবো আমি। অন্ধকার ঘরে গায়ে কাঁথা দিয়ে দেবাশিস শুয়ে পড়ল। রাত তখন অনেকটা। একটা ভীষণ দুঃস্বপ্ন দেখে দেবাশিসের ঘুমের চটকাটা ভেঙে গেল। ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। কোথা থেকে যেন প্রচণ্ড বাতাস হু হু করে ঢুকছে। সে উঠে বসে এদিক ওদিক তাকিয়ে খোলা জানলাটা দেখতে পেল। সেই জানলা দিয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। উঠে গিয়ে জানলাটা বন্ধ করতে যাবে এমন সময় জানলার বাইরে দেখতে পেল হ্যারিকেন হাতে তার কাকার মতন একটা লোক হেঁটে রাস্তার দিকে চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ লক্ষ্য করবার পর বুঝতে পারল সেটা তার কাকাই। সে ভাবল, কাকা এত রাতে যাচ্ছে কোথায়? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই বলল রাতের বেলায় নাকি হোটেল খোলে না, তাহলে এখন যাচ্ছে কোথায়? এই ভেবে দেবাশিস ঘর থেকে চুপি চুপি বেরিয়ে এলো। হাতে কোনো আলো নেই, আকাশ পরিষ্কার, চাঁদের আলোয় রাস্তাটা হালকা দেখা যাচ্ছে। দেবাশিস সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। দূরে কুয়াশার মধ্যে হ্যারিকেনের আলোটা ক্রমশ মিলিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দেবাশিস বাঁশবাগানের রাস্তায় চলে গেল। বাঁশগুলো মর্মর শব্দ করে অদ্ভুত একটা আওয়াজ সৃষ্টি করছে। এই পর্যন্ত এসে দেবাশিসের ধোঁকা লাগলো। আরে, এখানে এসে আলোটা গেল কোথায়? কি ব্যাপার হলো? দেবাশিস দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব ভাবছে এমন সময় একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। প্রচণ্ড ভয়ে সে ঘুরে দাঁড়াতেই মুখের সামনে দুটো লাল চোখ দেখতে পেল সে। তার সাথে ভয়ানক নারী কণ্ঠে প্রেত মূর্তি বলে উঠল, আজ তোকে মেরে ফেলবো আমি, তোর ঘাড় মোটকে আমি রক্ত খাবো। আচমকা এমন ঘটনার সম্মুখীন হয়ে দেবাশিস প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। তারপর দেবাশিস দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রচণ্ড জোরে দৌড়তে লাগলো। তার সাথে সেই প্রেত মূর্তিও দেবাশিসের পেছন পেছন দৌড়তে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো, যেখানেই পালাস না কেন,
আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। তোকে আজ আমি মারবই। অন্ধকারে দৌড়তে দৌড়তে একবার পাথরে হোঁচট খেয়ে দেবাশিস রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ল। একটা পাথরের কানা তার মাথায় লেগে রক্ত বেরিয়ে গেল। দেবাশিস ভয়ে এবং বেদনায় সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। চোখ যখন খুলল তখন তার সামনে কাকার মুখটা ভেসে উঠল। কালীপদ তাকে ব্যস্তভাবে জিজ্ঞেস করল, কিরে কিরে দেবাশিস, কালকে রাতে তুই কোথায় চলে গেছিলিস? রাস্তায় ওভাবে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? তোকে বাড়ির বাইরে কে যেতে বলেছিল? দেবাশিস ভাবতে পারছে না যে সে বেঁচে আছে। প্রথমে তো তার মুখ থেকে কোনো কথাই বের হলো না। তারপর অনেক কষ্টে সে বলল, কাকা, তুমি তুমি কালকে রাত্রে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি আমি আবার কোথায় যাব? আমি তো ঘরেই ঘুমোচ্ছিলাম রে। তুই কি সব আবোল তাবোল বলছিস? না কাকা, কালকে রাত্রে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তখন তখন বাইরে তাকিয়ে দেখলাম তুমি 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 হ্যারিকেন হাতে কোন দিকে যেন হেঁটে যাচ্ছ। বলিস কি রে? হ্যারিকেন নিয়ে হেঁটে যাচ্ছিলাম আমি? আমার মতন লোক? হ্যাঁ, একদম হুবহু যেন তুমি। আমি স্পষ্ট দেখলাম। আমি সেই কারণে ঘর থেকে বেরিয়ে তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু বাঁশতলার কাছটায় আসতেই হঠাৎ করে সবকিছু যেন উধাও হয়ে গেল। আর তারপর 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 কি দেখলি তুই? হঠাৎ করেই দুটো লাল চোখ আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে সেখান থেকে পালিয়ে যেতেই যাচ্ছিলাম। তারপর কিছুতে যেন একটা হোঁচট খেয়ে পড়ে গেলাম। এই পর্যন্ত বলে দেবাশিস থামল। তার মনের মধ্যে থেকে ভয়ে তখনও যায়নি। আসলে এরকম বিপদের মধ্যে আগে কোনোদিন সে পড়েনি। কালীপদ গভীর ভাবনায় মগ্ন হয়ে গেছে। কিছুক্ষণ পর বলল, হ্যাঁ, আমি মনে বুঝতে পারছি, বুঝলি। আসলে তোকে আগেই বলেছিলাম এখানে একটা ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। সেই আমার রূপ ধরে তোকে এখান থেকে নিয়ে গেছে। কিন্তু কাকা, ওই আত্মা কে? আর এইভাবে মানুষের ওপর আক্রমণ করছেই বা কেন? সেটা তো আমিও বলতে পারবো না। আমি তো এখনো ভাবি যে কালুর মৃত্যুটা কি করে হয়েছিল। আমার মনে হয় ওই আত্মাই তোমার সহকারীকে মেরেছিল। এখন তো আমার সেটাই মনে হচ্ছে। আচ্ছা বাদ দে, তুই বিশ্রাম নে। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, তবুও দেবাশিসের মন থেকে রাতের ভয়ার্ত ঘটনার ছাপটা কিছুতেই মুছতে চাইছিল না। সে খুবই ভয় পেয়েছে। হাত পা এখনো পর্যন্ত কাঁপছে। সে কিছুতেই বুঝতে পারছে না ওই আত্মা কেন তার উপর আক্রমণ করলো। সে তো কিছুই করেনি। দুপুরবেলায় কালীপদ ঘরে এসে বলল, চল চল, মাংস ভাত করেছি, গরম গরম খেয়ে নে। গরম গরম খেয়ে একটু বিশ্রাম নিবি, চল। মাটির দাওয়ায় খেতে বসে কালীপদ জিজ্ঞেস করল, দেবাশিস, বলছি কালকে তোর সঙ্গে কথাই হলো না ঠিক করে। ব্যাপারটা কি বলতো? হঠাৎ করে তুই এখানে এলি কেন আবার? আসলে ভাবছিলাম আমাদের এখানকার জমিগুলো সব বিক্রি করে দেব। তাই নাকি? তাহলে কি তোরা আর কোনোদিনই এখানে আসবি না? হ্যাঁ, মানে সেরকমই পরিকল্পনা আছে। বেশ, তবে তাই করিস, আমার কোনো অসুবিধে নেই। আজকে রাতটা কাটিয়ে কালকে তাহলে তোকে একজনের সাথে কথা বলিয়ে দেব। সে হয়তো জমিগুলো কিনলেও কিনতে পারে। আচ্ছা কাকা, তাই হবে। এরপর বিভিন্ন গল্পগুজব করতে করতে তারা খাওয়া শেষ করল। কিন্তু কালীপদর মনে অন্যরকম ভাবনা চলছে, সেটা দেবাশিস বুঝতে পারল না। রাত নামতেই কালকে রাতের ভয়টা আবার যেন দেবাশিসকে পেয়ে বসল। দেবাশিস ধীরে ধীরে মনে সাহস সঞ্চয় করে ভাবতে লাগলো, আমার কি এতটাই ভুল হতে পারে? কালকে আমি স্পষ্ট কাকাকে দেখলাম, কিন্তু কিন্তু কাকা তো পুরোপুরি অস্বীকার করলো। না, আজকে রাতে আমাকে একবার নজর রাখতে হবে। রাতটা নামলো। ইতিমধ্যে তার কাকা
হোটেল থেকে ফিরে চলে এসেছে। খাবার কথা জিজ্ঞেস করতে দেবাশিস বলল, রাতে আর খেতে ইচ্ছে করছে না বুঝলে, আর খাবো না কিছু। দেবাশিস শুয়ে পড়ল, কিন্তু শোবার আগে কাকার অজান্তেই আগের দিনের জানলাটা আবার খুলে রাখল। রাত গড়িয়ে যেতে লাগলো, কিন্তু দেবাশিসের চোখে ঘুম নেই। আজকে সে দেখবে এই সবের রহস্য আসলে কি। রাতটা অনেকটাই গভীর হলো। দেবাশিস হঠাৎ করে কাকার ঘর থেকে বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পেল। প্রথমটা সে বুঝতে পারল না কিসের আওয়াজ। চুপচাপ অপেক্ষা করতে লাগলো সে। তারপর হঠাৎ পায়ের শব্দ ধীরে ধীরে যেন দূরের দিকে মিলিয়ে যেতে শুরু করলো। হঠাৎ করেই তার চোখ পড়ল জানলার দিকে। ঠিক আগের দিনের মতোই হ্যারিকেন হাতে তার কাকা চলেছে। তাহলে কাকা আমাকে মিথ্যে কথা বলল কেন? ও এত রাতে কোথায় যায়? কি কারণেই বা যায়? আজ আমাকে ভয় পেলে চলবে না। আজকে আমাকে দেখতেই হবে এসবের রহস্যটা কি। এদিকে কালীপদর মনে প্রচণ্ড রাগ। সে কোনো মতে লুকিয়ে চুরিয়ে আজকে ঘর থেকে বেরিয়ে এসেছে। বাঁশতলার কাছে আসতেই হঠাৎ তার সামনে সেই প্রেত মূর্তি এসে দাঁড়ালো। কালীপদ প্রচণ্ড রেগে গেল। এই তুই 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 কালকে ওকে মারিসনি কেন? ওকে শুধু শুধু মেরে কোনো লাভ নেই। ও তো কোনো ক্ষতি করেনি আমার। তুই আমাকে শুধু শুধু এখানে বন্দি করে রেখেছিস কেন? বেশ করেছি। তোকে আমি বলেছিলাম যদি দেবাশিসকে মারতে পারিস তাহলে তোকে সারা জীবনের মতন মুক্ত করে দেব। সেই কথাটা আমাকে তোর সহকারীকে মারবার সময় বলেছিলিস। আমি এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। তবে তুই শুনে রাখ, যতক্ষণ না আমি তোকে মুক্ত করছি ততক্ষণ তোর এখান থেকে কিন্তু মুক্ত হওয়ার কোনো ক্ষমতা নেই। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় দেবাশিস সেখানে এসে প্রবেশ করল। সে সব কথা শুনেছে। তার কাকার এমন রূপ দেখে সে বলল, কাকা কাকা সত্যি তুমি আমাকে মারবার জন্য এই ভূতকে কাজে লাগিয়েছিলে? হঠাৎ করেই দেবাশিসের গলা পেয়ে কালীপদ চমকে উঠে পেছনের দিকে ফিরল। সত্যি করে সেখানে দেবাশিস দাঁড়িয়ে আছে। সে ঘাবড়ে গিয়ে বলল, তুই এখানে কি করছিস? তুই তুই ঘুমাসনি? আমি তাহলে সন্দেহটা ঠিকই করেছিলাম বলো? তুমি তাহলে এখানে কালকে রাতেও এসেছিলে, কিন্তু আমি তোমার মনোভাব জানতে পেরে গেছি। তো তুমি নিশ্চয়ই আমাকে খুন করতে চেয়েছিলে, যাতে আমার নামে থাকা সমস্ত জমিগুলো তুমি নিজের নামে করে নিতে পারো, তাই তো? তা তুই যখন জেনেই গেছিস তাহলে তোর আর বেঁচে থেকে কি হবে? এই কাবেরী তোকে এক্ষুনি মেরে ফেলবে। তুমি এখান থেকে চলে যাও ছেলে, না হলে এই লোক তোমাকে ছাড়বে না। আমি তোমাকে হত্যা করতে চাই না। তুই কি বলছিস কাবেরী? আমি তোকে যে আদেশ দিলাম তুই এই মুহূর্তে পালন কর, না হলে কিন্তু তোর সর্বনাশ হয়ে যাবে। আমি আমার কথা চিন্তা করি না। আমার যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। আমি সারা জীবন এখানে থাকতেও রাজি, কিন্তু তুমি এখান থেকে চলে যাও। বেশ, তুই যখন মারবি না ওকে, তাহলে আমি নিজের হাতেই ওকে শেষ করব। এই বলে কালীপদ দেবাশিসের দিকে এগিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই কাবেরীর ভূত পেছন থেকে কালীপদর গলাটা টিপে ধরল। কালীপদ কষ্ট করে বলল, আমাদের ছেড়ে দেই, না হলে ভালো হবে না বলে দিলাম। তোকে কিন্তু আমি শেষ করে ফেলবো। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তোকে না মারলে আমার আত্মা শান্তি পাবে না। তোকে আজ এখানেই শেষ করে ফেলবো। এই বলে নিমেষের মধ্যেই কালীপদর মাথা পেছনের দিকে ঘুরিয়ে দিল। মুখ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। কালীপদর দেহটা সেখানেই পড়ে রইল। দেবাশিস জিজ্ঞেস করল, কিন্তু আপনি কে? আপনাকে এই অবস্থায় কাকা রেখেছিল কেন? সেটা তোমার জানবার প্রয়োজন নেই। তুমি এখান থেকে চলে যাও, আমি গেলাম। দেবাশিস আর কিছু বলবার সুযোগ পেল না।
নিমেষের মধ্যেই সেখান থেকে সে উধাও হয়ে গেল। দেবাশিস মনে মনে ভাবল, কিছু রহস্যকে রহস্য থাকতে দেওয়াই ভালো। তার কাকার লাশটার সৎকার করতে যেতে হবে তাকে।